বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসে সবাইকে সুস্বাগত। বিগত ক্লাসগুলিতে আমরা ভাষা বিজ্ঞানের অন্যান্য শাখা নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় অভিধান বিজ্ঞান। তো অভিধান শব্দটির বাংলা ইংরেজি প্রতিশব্দ ডিকশনারি, এ বিষয়ে আমরা সবাই জানি। অভিধান এই শব্দটির সঙ্গে আমরা যেহেতু অনেকদিন আগে থাকতেই পরিচিত, সেহেতু বুঝতেই পারি এই অভিধান ভাষার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত। এই অভিধানকে আমরা ভাষা বিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলতে পারি। এই অভিধানের মধ্যে একটি শব্দের গঠনগত দিক বা তার ব্যুৎপত্তিগত দিক বা পদ পরিবর্তন, লিঙ্গগত দিক, নানান বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। তো এই অভিধানকে কেন্দ্র করে ভাষা বিজ্ঞানের একটি শাখা গড়ে উঠেছে। সেই শাখাটিকে আমরা বলতে পারি অভিধান বিজ্ঞান। তবে এই বিষয়ে স্যারের কাছ থেকে আমরা বিশদে জানতে চাইব অভিধান বিজ্ঞান বিষয়টি ঠিক কি। দেখুন, অভিধান বিজ্ঞান এই শব্দটির ইংরেজি পরিভাষা হলো লেক্সিকোগ্রাফি। গ্রিক লেক্সিস থেকে ইংরেজি লেক্সিকন শব্দটি তৈরি হয়েছে, আর ইংরেজি লেক্সিকন থেকে লেক্সিকোগ্রাফি শব্দটির উৎপত্তি। আমরা জানি যে ফলিত ভাষা বিজ্ঞানের একটি শাখা অভিধান বিজ্ঞান। সংজ্ঞাসূত্র হিসাবে বলতে পারি, অভিধান বিজ্ঞানে আলোচিত হয় অভিধান প্রণয়নের প্রক্রিয়া, শব্দ চয়ন, অর্থের বিন্যাস, পদ পরিচয়, সমার্থ শব্দ ও বিভিন্ন শব্দ, সেগুলো নিয়ে আলোচনা করা হয়, বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়। ভাষা বিজ্ঞানের যে শাখায় তাকে বলা হয়ে থাকে অভিধান বিজ্ঞান। তো এই অভিধান বিষয়টি নিয়ে ভারতে এবং অন্যান্য দেশে কিভাবে চর্চা হয়েছে বা হয়ে চলেছে সেটি যদি একবার বলেন। দেখুন, প্রাচীন ভারতবর্ষে অভিধান ছিল। প্রাচীন ভারতের প্রথম অভিধানকার ছিলেন জাস্কো। তার লেখা বইটির নাম হচ্ছে নিরুক্ত। এছাড়া অমর সিংহের সংকলিত অমরকোষ, এটিও আমাদের প্রাচীন ভারতের অভিধান গ্রন্থ হিসাবে আমরা জানি। এই গ্রন্থগুলিতে বৈদিক শব্দ এবং তার অর্থের বিবরণ পাওয়া যায়, এবং আনুমানিক খ্রিস্টীয় অষ্টম শতাব্দী থেকে অভিধান চর্চার সূত্রপাত যেটা ভারতবর্ষ হয়েছিল, সেখান থেকে রাধাকান্ত দেবের শব্দ কল্পদ্রুম পর্যন্ত ধরলে আজ পর্যন্ত ভারতবর্ষের অভিধান চর্চার ইতিহাস একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। আর আমরা যদি পাশ্চাত্যের দিকে লক্ষ্য রাখি, তাহলে অভিধান চর্চার সেখানে একটা সুস্পষ্ট ধারা রয়েছে। যেমন ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গারল্যান্ড ডিকশনারিয়াস শব্দটি ব্যবহার করেছিলেন, এবং 1538 খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংলিশ অভিধানে। অভিধান চর্চার আধুনিক দৃষ্টিভঙ্গির প্রথম পরিচয় পাওয়া যায় ডক্টর স্যামুয়েল জনসনের রচনায়। তার লেখা অভিধানটির নাম ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটি 1775 সালে প্রকাশিত হয়েছিল। এবং তবে ইংরেজি ডিকশনারি রচনার পথিকৃৎ হলেন ফাউলার। ইংরেজি ভাষার সবচেয়ে বড় অভিধান হচ্ছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। পৃথিবীর বহু ভাষা থেকে শব্দ চয়ন করে 13টি খণ্ডে এটি প্রকাশিত হয়, এবং এই গ্রন্থে 4 লক্ষেরও বেশি শব্দ সংযোজিত হয়েছে। এছাড়া পৃথিবীর আরো কয়েকটি বিখ্যাত ডিকশনারি হলো ফরাসি ভাষার মহাঅভিধান, রুশ ভাষার মহাঅভিধান। তো স্যার, আপনার কাছ থেকে জানতে পারলাম ভারত এবং ভারতের বাইরে যে অন্যান্য দেশ, সেখানে অভিধান নিয়ে কিভাবে চর্চা হয়ে চলেছে। তো এইবার আমরা আসতে চাইছি বাংলা সাহিত্যের কাছে। বাংলা ভাষার ক্ষেত্রে আমরা কিভাবে এই অভিধান চর্চা হয়ে চলেছে সেটা যদি একবার বলেন। এ কথা অস্বীকার করে লাভ নেই
যে আমাদের বাংলা অভিধান চর্চার পথিকৃৎ ছিলেন বিদেশিরা। আমি একটা ছবি ছাত্রছাত্রীদের দেখাবো যে বাংলা অভিধান চর্চার ক্ষেত্রে কিভাবে বিদেশিরা ভূমিকা নিয়েছিল। তো এক্ষেত্রে প্রথমেই উল্লেখ করতে পারি মনোয়েল দা আসাম সুয়ের নাম। এই মনোয়েল দা আসাম সাম তিনি রচনা করেছিলেন বাংলা পর্তুগিজ শব্দ অভিধান। এরপর আবজন তিনি রচনা করেছিলেন ইংরেজি বাংলা ভোকাবুলারি। আর ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ উইলিয়াম কেরি তিনি রচনা করেছিলেন এ ডিকশনারি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আর এরও পরবর্তী সময়ে জি.সি. হটন ইনি রচনা করেছিলেন এ ডিকশনারি বেঙ্গলি অ্যান্ড সংস্কৃত এক্সপ্লেন ইন ইংলিশ এই প্রবন্ধটি। আর ফোর্ট উইলিয়াম কলেজের গ্রন্থগারিক বা লাইব্রেরিয়ান মোহন প্রসাদ ঠাকুর বাঙালিদের মধ্যে তিনি প্রথম বাংলা অভিধান রচনা করেছিলেন। তার লেখা অভিধানটি হচ্ছে এ ভোকাবুলারি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ফর দ্য ইউজ অফ স্টুডেন্ট। বিদেশিরা এভাবে আমাদের অভিধান রচনার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছিলেন। আমরা এরপরে দেখব যে আধুনিক বাংলা অভিধান আমরা যেগুলো ব্যবহার করে থাকি বাংলা ভাষা সাহিত্য এবং সংস্কৃতির পক্ষে যে অভিধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অভিধানগুলির মধ্যে আমরা দেখি সুবলচন্দ্র মিত্র তিনি রচনা করেছিলেন সরল বাংলা অভিধান। এরপর যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বাংলা শব্দকোষ এই অভিধানটি রচনা করেন। এটি প্রকাশিত হয় 1913 সালে। এরপর জ্ঞানেন্দ্র মোহন দাস তিনি রচনা করেন বাংলা ভাষার অভিধান। 1916 সালে সেটি প্রকাশিত হয়। এরপর হরিচরণ বন্দ্যোপাধ্যায় তিনি রচনা করেন বঙ্গীয় শব্দকোষ এই অভিধানটি। এটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। রাজশেখর বসু রচনা করেন চলন্তিকা, এটি প্রকাশিত হয় 1930 খ্রিস্টাব্দে। আর শৈলেন্দ্র কুমার বিশ্বাস তিনি একাধিক অভিধান রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংসদ বাংলা অভিধান, সংসদ বাংলা ইংরেজি অভিধান, সংসদ ইংরেজি বাংলা অভিধান। আর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তারা সংকলন করেছেন একটি উল্লেখযোগ্য অভিধান, সেটি আকাদেমি বিদ্যার্থী বাংলা অভিধান। এটি 1999 সালে প্রকাশিত হয়। আর অতি সম্প্রতি ডক্টর পবিত্র সরকার তিনি ব্যবহারিক বাংলা বানান অভিধান 2018 সালে প্রকাশ করেন। সুভাষ ভট্টাচার্য তিনি বিবিধ বিদ্যার অভিধান রচনা করেছেন। এরকম ভাবেই আমাদের বাংলা অভিধান চর্চার যে ধারা সেটি এগিয়ে চলেছে। আশা করি ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়টা অনেক বেশি পরিষ্কার। তো এখন আমরা বুঝতে পারছি যে একটি অভিধান সেই ভাষার প্রয়োজনকে অনেক বেশি সিদ্ধ করে। তো এ থেকে আমরা আন্দাজ করতে পারি একটি অভিধান চর্চা একটি উদ্দেশ্য নিয়ে সাধিত হয়। তো এক্ষেত্রে স্যার আপনার কাছে জানতে চাইবো একটি অভিধান রচনার কি কি উদ্দেশ্য থাকতে পারে? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি চার্ট আমি আমার ছাত্রছাত্রীদের দেখাবো। চার্টটি এরকম যে অভিধান রচনার কি কি উদ্দেশ্য। প্রথমে আমরা বলতে পারি যে অভিধান রচনার প্রধান উদ্দেশ্য শব্দ তালিকা প্রস্তুত করা, অর্থাৎ যে ভাষায় অভিধান লেখা হচ্ছে সেই ভাষায় যদি যত শব্দ আছে তা বর্ণাক্রম ভাবে বা বর্ণানুযায়ী সেগুলো সাজাতে হয়। দ্বিতীয়, ব্যবহৃত শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করা অভিধানের অন্যতম উদ্দেশ্য, অর্থাৎ কোন শব্দ থেকে বিবর্তনের মাধ্যমে বর্তমানের শব্দের রূপটি পাওয়া গেছে তা যথাস্থানে উপস্থাপন করা অভিধানের রচনার আরেকটি উদ্দেশ্য। তৃতীয়, শব্দের মূল সন্ধান অভিধান রচনাকারের
আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ যে শব্দটি অভিধানে ব্যবহৃত হচ্ছে মূল কোন শব্দ থেকে সেই শব্দটি এসেছে তা জিজ্ঞাসুদের জানিয়ে দেওয়া। চতুর্থ, ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ নির্দেশ করা অভিধানকারের আরেকটি লক্ষ্য। কোন শব্দের মূল অর্থ খোঁজার পাশাপাশি প্রয়োগগত ও পরিবর্তিত অর্থ দুটোই বর্ণনা থাকে অভিধানে। পঞ্চমত, যে কোনো একটি শব্দের একাধিক প্রতিশব্দ বা সমার্থক শব্দ থাকতে পারে, অভিধানে উদাহরণ সহ তার উল্লেখ থাকা প্রয়োজন। ষষ্ঠত, শব্দের উচ্চারণ প্রণালীর দিকেও অভিধানকার নজর দেবেন, এর উপরেই কোন জাতির শুদ্ধ শব্দ উচ্চারণের ধারাটা গড়ে ওঠে। 7, আঞ্চলিক উপভাষায় ব্যবহৃত শব্দগুলিও অভিধানকার অভিধানে দেখিয়ে থাকে, আর শব্দগুলির পদ পরিচয়, সেই পদ পরিচয়ও অভিধানকার দিয়ে থাকেন অভিধানে। আমি জানতে চাইবো যে অভিধানে যে সমস্ত শব্দ উল্লিখিত থাকে সেই সমস্ত শব্দের কি কোনো স্তর থাকে? হ্যাঁ, যে সমস্ত শব্দ অভিধানে থাকে সেই শব্দগুলির বহুমাত্রিক যে স্তর, সেই স্তরগুলোকে আমরা মোটামুটি 3টে স্তর হিসেবে দেখাতে পারি। অর্থাৎ অভিধানে যে শব্দ থাকে একটি আদর্শ অভিধানে সেই শব্দগুলির 3টে স্তর আমরা ছাত্রছাত্রীদের দেখাবো। সেই 3টে স্তর: 1, শব্দের গঠনগত স্তর বা ব্যুৎপত্তিগত স্তর। এই স্তরে ধ্বনিমূল, ধাতু, শব্দ গঠন সেটি উল্লিখিত থাকে। দ্বিতীয় স্তর শব্দের অন্বয়গত স্তর। এই স্তরে একটি শব্দের বাক্যে প্রয়োগ সেটি প্রদর্শিত হয়। আর তৃতীয় স্তর বাগার্থগত স্তর, অর্থাৎ বাক্যে প্রয়োগের ক্ষেত্রে একই শব্দ নানা অর্থের ব্যঞ্জনা দিয়ে থাকে, সেই নানার্থ ব্যঞ্জক দিকগুলি একটি শব্দের সেগুলি বাগার্থগত স্তরে তুলে ধরা হয়ে থাকে। তো এক্ষেত্রে স্যার আমরা যেটা জানতে পারলাম যে বহু প্রাচীন কাল থেকেই অনেক অনেক অভিধান রচিত হয়েছে। তো প্রাচীন কালে রচিত যে অভিধান সেগুলো মানুষের সমস্ত জিজ্ঞাসার উত্তর দিতে পারেনি। তো বর্তমান কালে বা আধুনিক কালে আমরা যে নানাবিধ অভিধানকে দেখেছি বা অভিধানকে পেয়েছি, সেই সমস্ত অভিধান মানুষের অনেক অনেক প্রশ্নের বা অনেক অনেক জিজ্ঞাসার উত্তর দিতে পেরেছে। তো আপনার কাছে জানতে চাইবো, এই অভিধানের বা আধুনিক কালে রচিত যে অভিধান, এই অভিধানের কি কোনো শ্রেণী বিভাগ হয়? হ্যাঁ, বর্তমানে যে অভিধানগুলো রচিত হচ্ছে সেই অভিধানগুলোকে যদি আমরা বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করি, তাহলে অভিধানগুলোর আমরা বহু বিচিত্র শ্রেণী প্রত্যক্ষ করতে পারি। আমরা বলতে পারি যে 1, ব্যবহারিক অভিধান, 2, তাত্ত্বিক অভিধান, 3, ইতিহাস ভিত্তিক অভিধান, 4, বিষয় ভিত্তিক অভিধান। আবার ব্যবহারিক অভিধানেরও বিভিন্ন ভাগ রয়েছে, আবার বিষয় অভিধানেরও বিভিন্ন ভাগ রয়েছে। তো ব্যবহারিক অভিধান মানে কি কি ভাগে বিভক্ত হতে পারে? আমি দেখাতে বলবো, মানে দেখবো আমরা এই শ্রেণী বিভাগটা, অভিধানের শ্রেণী বিভাগটা ছাত্রছাত্রীদের। দেখুন, ব্যবহারিক অভিধান আমরা সাধারণভাবে যে অভিধান ব্যবহার করে থাকি সেই অভিধানকে বলা হয়ে থাকে ব্যবহারিক অভিধান। যে অভিধানে মূলত শব্দ, শব্দের অর্থ, শব্দের পদ পরিচয়, শব্দের ব্যুৎপত্তি ইত্যাদি, উচ্চারণ প্রকৃতি ইত্যাদি দেখানো হয়, সেই অভিধানকে বলা হয়ে থাকে ব্যবহারিক অভিধান। অর্থাৎ সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এই অভিধানগুলি হচ্ছে ব্যবহারিক অভিধান। ব্যবহারিক অভিধানের প্রথম বিভাগ একভাষিক অভিধান। অর্থাৎ একভাষিক অভিধান কাকে বলবো আমরা? না, একটি ভাষার শব্দকে যদি সেই ভাষাতেই বিচার বিশ্লেষণ করা হয় তাকে আমরা বলবো একভাষিক অভিধান। আর দ্বিভাষিক অভিধান আমরা বলবো সেই অভিধানকে যে অভিধানে এক ভাষার শব্দকে অন্য ভাষায় বিচার বিশ্লেষণ করা হয়, সেটি দ্বিভাষিক অভিধান। যেমন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। আর বহুভাষিক অভিধান আমরা কাকে বলবো? না, বহুভাষিক অভিধান হচ্ছে এক ভাষার কোন শব্দকে যদি একাধিক ভাষায় বিচার বিশ্লেষণ করা হয় তাকে আমরা বলবো বহুভাষিক অভিধান।
আমরা একটা ছকের সাহায্যে বিষয়টিকে ব্যবহারিক অভিধানের কি থাকে আমরা দেখাতে পারি। ধরুন অভিধান একটি শব্দ, সেই অভিধান শব্দটিকে আমরা যদি দেখি অভিধানে কিভাবে থাকে, অভিধানে থাকে সেটি সেই শব্দটির পরিচয় অর্থাৎ উৎস কোনটা, সংস্কৃত থেকে এসেছে অভিধান শব্দটি, সেটা অভিধানে উল্লেখ থাকে। এই শব্দটির ব্যুৎপত্তি কি, অভি পূর্বক ধা ধাতু অন প্রত্যয় যোগ করে অভিধান শব্দটি তৈরি হয়েছে। এই শব্দটি কি জাতীয় শব্দ না বলা হচ্ছে বিশেষ্য শব্দ। এবং এর অর্থ কি না প্রথমে বলছে যে বইতে শব্দের অর্থ ব্যুৎপত্তি সাজানো থাকে অর্থাৎ শব্দকোষ, এর হচ্ছে প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ অভিধানটির নাম কিরকম, আমরা চণ্ডীমঙ্গল মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল থেকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে নাম শব্দটি কিভাবে আছে অভিধানে সেটাও দেখিয়ে দিচ্ছে যে তজিল বৃক্ষের পত্র ছাড়ি অন্ন পান এই হেতু অপর্ণা হইল অভিধান। এক্ষেত্রে অভিধান শব্দটি যে অর্থ নাম এখানে চণ্ডীমঙ্গলকার সেটা দেখিয়েছেন। এবং অভিধান শব্দটির যে পদ পরিবর্তন করলে বিশেষণ হয় এবং সেই বিশেষণের রূপটি কি অভিহিত সেটিও কিন্তু আমরা অভিধান থেকে জানতে পারি। অর্থাৎ একটি অভিধান শব্দের উৎস, শব্দের ব্যুৎপত্তি, শব্দের পদের পরিচয়, শব্দগুলির অর্থ কি কি অর্থ থাকতে পারে এবং বাক্যে কিভাবে প্রয়োগ হতে পারে, তার পদ পরিবর্তন, পরিবর্তিত পদের রূপ কি হতে পারে, সবকিছুই অভিধানে সাজানো থাকে। একজন অভিধানকার সেটি করে থাকেন। স্যার আপনার বর্ণনা থেকে বুঝতে পারলাম যে অভিধান বিজ্ঞানের শ্রেণী বিভাগ সম্পর্কে। সেক্ষেত্রে আপনি প্রথমে আলোচনা করলেন ব্যবহারিক বিজ্ঞান, এরপরে আমরা যেটাকে পেলাম সেটা হলো তাত্ত্বিক। তো তাত্ত্বিক অভিধান বিজ্ঞান সম্পর্কে আপনি সেটা কি বলবেন? দেখুন, ব্যবহারিক অভিধান সকলেই ব্যবহার করেন, সমস্ত সাধারণ মানুষই ব্যবহারিক অভিধান বা সাধারণ অভিধান ব্যবহার করেন, কিন্তু তাত্ত্বিক অভিধান সাধারণ মানুষ এটা ব্যবহার করেন না। মূলত যারা গবেষক, যারা পণ্ডিত, যারা ভাষা বিজ্ঞানী, যারা তাত্ত্বিক, তাদের জন্য লিখিত অভিধান হচ্ছে তাত্ত্বিক অভিধান। এখানে ব্যবহারিক অভিধানের সমস্ত পরিচয় যেমন থাকে, এর পাশাপাশি শব্দগুলোর অর্থগত দিক এগুলো যেমন থাকে, শব্দের আদর্শ উচ্চারণ কি হবে এটিও থাকে, এর সঙ্গে শব্দের জটিল ও ব্যতিক্রমী সূত্র, তার বহুমাত্রিক ব্যবহার ইত্যাদি ঈষৎ বিশদে তাত্ত্বিক অভিধানে ব্যাখ্যা করা হয়। এরপরে আপনি উল্লেখ করেছিলেন ইতিহাস অভিধান। তো ইতিহাস অভিধান বিষয়টি কি? দেখুন, ইতিহাস অভিধান ঠিক নয়, ইতিহাস ভিত্তিক অভিধান। কিরকম, যে অভিধানে একটি শব্দের প্রথম প্রচলনের সময়কাল, সেই সময় তার অর্থের বদল কিভাবে হয়েছে, সাম্প্রতিকতম রূপ গ্রহণের ধারা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়, সেই অভিধানকে বলা হয়ে থাকে ইতিহাস ভিত্তিক অভিধান। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি দ্য শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, এটি ইতিহাস ভিত্তিক অভিধানের একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তো এরপরে স্যার আপনার কাছে জানতে চাইবো যে বিষয় ভিত্তিক অভিধান সম্পর্কে। দেখুন, যে অভিধানে কোনো একটা বিষয়ের নানা কিছু অভিধানের মতো করে সাজানো থাকে, সেই অভিধানকে বলা হয়ে থাকে বিষয়ভিত্তিক অভিধান। যেমন ইতিহাস অভিধান, নাট্য অভিধান, উদ্ভিদবিদ্যার অভিধান, এরকম নানা অভিধান হতে পারে। এগুলি ছাড়াও বর্তমানে সমার্থক শব্দের অভিধান, চরিতাভিধান, উচ্চারণ অভিধান, ভাষা বিজ্ঞানের অভিধান, প্রবাদ প্রবচনের অভিধান এগুলি রচিত হয়ে চলেছে। এভাবে প্রতিনিয়ত অভিধান বিজ্ঞানের চর্চা হয়ে চলেছে এবং এই চর্চার মধ্য দিয়ে বাংলা অভিধান ক্রমে ক্রমে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে উঠছে। তো আপনার কাছে অভিধান বিজ্ঞান বিষয়ে বিশদে আমরা জানতে পারলাম। আশা করছি ছাত্রছাত্রীদের কাছে বিষয়টি অনেক বেশি পরিষ্কার হবে। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। তো এই অভিধান বিজ্ঞান বিষয়টি যেটি আজ স্যার আলোচনা করলেন, এই বিষয়টি দেখতে গিয়ে বা পড়তে গিয়ে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো। আমরা যথাসাধ্য তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও বলি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং এর মধ্যে থেকে পড়াশোনাটা একটু চালিয়ে যেও। আমাদের আবার দেখা হবে ভাষা বিজ্ঞানের পরবর্তী কোনো ক্লাসে।